বিএনপির সরকার গঠন করতে পারলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক। দাখিল করা মনোনয়নের প্রায় 1/4 যাচাই বাছাইয়ে বাতিল। দ্বৈত নীতি অবলম্বনের অভিযোগ প্রার্থীদের। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন। রাত পোহালেই জকসু নির্বাচন, ফের ভোট পেছানো ঠেকাতে ছাত্র সংগঠনগুলোর হুঁশিয়ারি। শঙ্কা নেই বলছে প্রশাসন। সরবরাহ সংকটে সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা। এবং সাভার জুড়ে ডাকাত আতঙ্ক, দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা, নির্বিকার প্রশাসন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। বিএনপির সরকার গঠন করলে ব্যবসায়ীদের সাথে নিয়ে গৃহীত নীতিমালার আলোকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে 2.5 ঘন্টার বৈঠক শেষে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। বিস্তারিত জানিয়েছেন মেহরিন অ্যানি। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির 7 দিনব্যাপী শোকের 6ষ্ঠ দিনে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসে বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই সহ 30 শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। 2.5 ঘন্টা সাক্ষাৎ শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের জানান, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে তারেক রহমান একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা। ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয়, ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যে ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে। ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছে না, তাই ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার প্রয়োজন তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করে সাংবাদিক নেতারাও। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। এ সময় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টির বার্তাও দিয়েছেন তিনি। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস, কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি। দেশকে ঐক্য সংহতির পথে এগিয়ে নিতে বিএনপি কাজ করবে বলেও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। সেই নির্বাচনে যাতে আমরা মেহরিন অ্যানি, এখন, ঢাকা। যাচাই বাছাই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা 1842 জন। মনোনয়ন বাতিল হয়েছে 723 জনের। মোট দাখিল হয়েছিল 2568টি মনোনয়ন। এই হিসাব করলে দাখিল করা মনোনয়নের প্রায় 1/4 বাতিল হয়ে গেছে। এর মধ্যে ঢাকার 5টি জেলার 442টি দাখিলকৃত মনোনয়নের মধ্যে 309টি বৈধ ও 133টি
বাতিল করা হয়েছে। সিলেটের 4 জেলায় 146টির 110টি বৈধ এবং 36টি বাতিল। চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলায় 194টির মধ্যে 138টি বৈধ এবং 56টি বাতিল। রংপুরে 279টির মধ্যে 219টি বৈধ এবং 59টি বাতিল এবং রাজশাহীর 8 জেলায় 260টির মধ্যে 185টি বৈধ এবং 74টি বাতিল করা হয়েছে। এছাড়াও খুলনার 10 জেলায় 275টির মধ্যে 196টি বৈধ এবং 79টি বাতিল। বরিশালের 6 জেলায় 162টির মধ্যে 131টি বৈধ এবং 31টি বাতিল। আর ময়মনসিংহের 6 জেলায় 311টির মধ্যে 199টি বৈধ ও 112টি বাতিল। সবশেষে কুমিল্লা অঞ্চলের 6টি জেলার 357টি দাখিলকৃত মনোনয়নের মধ্যে 259টি বৈধ এবং 97টি বাতিল করা হয়েছে। ডক্টর আব্দুল মান্নান সহ ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাতিল হয়ে যায় জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের মনোনয়ন। এদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা 1, 2, 3, 19 ও 20 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ঢাকায় একই সমস্যা থাকার পরও কারো মনোনয়ন বাতিল, কারোটা বৈধ। কেউ কেউ একই তথ্যে এক আসনে আটকে গেলেও ছাড় পাচ্ছেন অন্য আসনে কেউ পাচ্ছেন রিভিউয়ের সুযোগ, আবার কাউকে বলা হচ্ছে নেই পুনর্বিবেচনার সুযোগও। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা দ্বৈত নীতি অবলম্বন করছে বলে অভিযোগ প্রার্থীদের। এতে লেভেল প্লেইং ফিল্ড তথা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাইবান্ধা 1 আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার 2 আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলতে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে 2 আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা 18 আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আমার কাছে মনে হয় অনেক হেভি ওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে।
এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা এটা একটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলোর কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল। তবে আর যেন নির্বাচন পেছানোর কোনো ছলচাতুরি না হয় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। নির্বাচন কমিশনের দাবি, ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। গত 30 ডিসেম্বর জকসুর ভোট গ্রহণের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর এলে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বারবার নির্বাচন পেছানোয় সেদিন প্রতিবাদও করে শিক্ষার্থীরা। নির্বাচন স্থগিতের পেছনে বড় দুটি সংগঠন ছাত্র শিবির ও ছাত্রদল একে অপরকে দায়ী করলেও প্রশাসনের দাবি কোনো পক্ষের চাপে নয়, সিন্ডিকেট সভায় সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন স্থগিত করা হয়। আমরা সিন্ডিকেট মিটিং দেখেছি, সেই সিন্ডিকেট মিটিংয়ে এখানে কোনো কেউ বাইরে থেকে কেউ সামান্যতম অবশেষে আগামী 6 জানুয়ারি ভোট গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করা হয়। রোববার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। পুরান ঢাকার 7.5 একরের এই ক্যাম্পাসে দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের আবেগে পরিণত হয়েছে। আমরা চাই যে যারা নির্বাচিত হবে তারা যেন আমাদের এই আশা প্রত্যাশাগুলো পূরণ করতে পারে। 38 বছর পর প্রথম জকসু নির্বাচন, তো সবারই তো প্রত্যাশা থাকে, অনেক প্রত্যাশা স্টুডেন্টদের থাকে। সেগুলো যদি পূরণ হয় তাহলে তো আমাদের অনেক সুবিধাই হবে। সেই সব প্রার্থীদেরকে নির্বাচিত হিসেবে দেখতে চাই যারা আসলে নির্বাচিত হওয়ার পর জগন্নাথের জন্য কাজ করবে। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলছেন, আর কোনো টালবাহানা নয়, 6 তারিখেই হতে হবে নির্বাচন। এই 6 তারিখের পরে আর নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না। এই 30 তারিখে আমাদের নির্বাচন হতে হবে। জকসু আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা স্বীকৃতি, তো সেই জায়গা থেকে আমরা 6 তারিখে আমাদের ডু অর ডাই। প্রশাসন যদি 6 তারিখ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যে তাদের একটা অবস্থান, এই অবস্থানে যে শিক্ষার্থীদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হবে, এই ক্ষোভটা নিয়ন্ত্রণ করার সক্ষমতা আমি মনে করি প্রশাসনের নেই। ইলেকশনের দিন যদি ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়, যদি কোনো পোলিং এজেন্টকে ঢুকতে না দেয়, কাউকে মারধর করে, এই ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে পারবে কিনা সে বিষয়ে আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন কমিশন বলছে, নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে তারা পুরোপুরি প্রস্তুত। আমরা এই নির্বাচন করার ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে মোট ভোটার 16,645 জন, আর একমাত্র হল সংসদ নির্বাচনে ভোটার 1,242 জন আবাসিক নারী শিক্ষার্থী। মোট 49টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে 178টি বুথ, অর্থাৎ প্রতি 100 ভোটারের জন্য থাকছে একটি করে বুথ। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গুমের ঘটনায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক ও আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম কমিশন। মূলত রাজনৈতিক কারণেই অধিকাংশ গুমের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য। তদন্তে 1569টি অভিযোগ আমলে নিয়েছে কমিশন, যার মধ্যে 287টির অভিযোগ মিসিং অ্যান্ড ডেড বা নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত জানিয়েছেন মীরা আমিরুল। বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মত দমনে নিপীড়ন চলে জামায়াত বিএনপির নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় অনেকের জীবনে নেমে আসে করুণ পরিণতি। হঠাৎ গ্রেপ্তারের পর অনেকেরই খোঁজ মেলেনি আর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গুমের এসব ঘটনা নিয়ে মাঠে নামে গুম কমিশন।
গুমের এসব ঘটনায় কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায়। রাজনৈতিক কারণেই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে বলে জানায় কমিশন। রোববার বিকেলে কমিশন অব ইনকোয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হয়ে জীবিত ফেরা ব্যক্তিদের ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। একই সাথে গুম হয়ে এখনো যারা ফেরেনি তাদের মধ্যে ৬৮% বিএনপি অঙ্গ সংগঠন ও ২২% জামায়াত শিবিরের নেতাকর্মী। কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ১৯১৩টি অভিযোগ জমার কথা জানায়। যাচাই বাছাই শেষে ১৫৬৯টি অভিযোগ আমলে নেয় তারা, যার মধ্যে ২৮৭টি অভিযোগে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রধান উপদেষ্টা এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসার অভিপ্রায় জানান। গুম বন্ধে প্রতিকারের পথ খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। গুম কমিশনের প্রতিবেদনগুলো সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার গ্যাস। সারা দেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো। এই সুযোগে ভোক্তাদের জিম্মি করে দ্বিগুণ দামে এলপিজি বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী। এতে ভোগান্তিতে পড়েছে বাসাবাড়ি, রেস্তোরাঁ, এলপিজি ব্যবহারকারীরা। আমদানি সংকট নাকি সিন্ডিকেট চক্র, উত্তর খোঁজা হয়েছে তৌহিদুল তারেকের বিশেষ প্রতিবেদনে। পরিবার থেকে ফোন দিয়েছিলাম যে গ্যাস নেব। রাজধানীর সেন্ট্রাল রোডের সেকেন্ড লেনের সোহাগ এন্টারপ্রাইজে এলপিজির ক্রেতা সেজে আমরা। আমি আপনার দোকানের কাছাকাছি আইসা পড়ছি। বিভিন্ন তথ্য নিয়ে সচেতনভাবে উত্তর এলো দোকানের সামনে অবস্থান করার। গ্যাসের মূল্য ২২০০ টাকা। বোতল নিয়ে আসেন। প্রাইস কত ভাইয়া? ২২০০ টাকা। এরপরই ক্যামেরা নিয়ে হাজির হলাম। বদলে গেল সিলিন্ডারের মূল্য। আমরা বিক্রি করতে আমরা ১৫০০ টাকা। আপনি কত দিয়ে কিনতেছিলেন ওনার কাছ থেকে? ২২০০ টাকা। কত? ২২০০। ২২০০? উনি তো বললো যে ২২০০ টাকা আপনি বিক্রি করতেছেন। ফোনে ১২ কেজি এলপিজির মূল্য ২২০০ টাকা বললেও ক্যামেরা দেখে মূল্য হয়ে যায় ১৫০০ টাকা। কেন? এর উত্তর নেই। আপনি আমাদেরকে বললেন ১৫০০ টাকা, ওনাকে বললেন ২২০০ টাকা। এই জায়গাটা কেন আপনারা তৈরি করতেছেন? এভাবেই ভোক্তাদের জিম্মি করে চড়া মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে জামালের মতো অসাধু ব্যবসায়ীরা। এদিকে এমন সংকটে এলপিজির এমন দামের পেছনে কোম্পানিকে দায়ী করছে পরিবেশকরা, আর পরিবেশকদের দায়ী করছে খুচরা ব্যবসায়ীরা। বড় যে কোম্পানি আছে ওরা আমাদের গ্যাস সাপ্লাই দিতে পারতেছে না। কস্টিং বেড়ে গেছে। আমাদের একটা গাড়ি গেলে আপনার মনে করেন যে ৪-৫ দিন পর পর একটা গাড়ি লোড হয়। মনে করেন আগে আমরা বিক্রি করতাম হলো ১৩০০ থেকে ১৩৫০ টাকা। এখন এই গ্যাসটা মানে ওনাদের কাছ থেকে কিনতে গেলে ১৮০০ থেকে ১৯০০ টাকা মানে আমাদেরই কিনে আনতে হইতেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে চলছে এলপিজি গ্যাসের সংকট। মালিবাগ থেকে কেরানীগঞ্জ, সেখান থেকে মানিকনগর ঘুরেও গ্যাস পাননি শ্রীকৃষ্ণ দেবনাথ। জ্বলছে না চুলা, পড়েছেন অকুল পাথারে। ঘুরতেছে, কোথাও গ্যাস পাচ্ছি। এই যে গ্যাসের জন্য আমি কেরানীগঞ্জ পর্যন্ত গেছি, কোথাও গ্যাস নেই। এমন চিত্র সকল এলপিজি ব্যবহারকারীর। গতকালকে এসে গেছি, পরশুদিন এসে গেছি, মানে গ্যাস দিতে পারছে না। আমার বাসায় ছোট ছোট শিশুরা, 2টা বাচ্চা আছে। ওই যে এখন লাকড়ি চুলা ব্যবহার করতেছি, পিছনে গ্যাস পাইতেছি না কারণে। সরকারের কাছে অথবা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, যত তাড়াতাড়ি হোক এটা সমাধান একটা আসুক। সরবরাহকারী কোম্পানিগুলো বলছে শীতে চাহিদা বেশি থাকলেও ভূ রাজনৈতিক সমস্যা ও জাহাজ সংকটের কারণে তৈরি হয়েছে এমন সংকট। I mean, if you look at the logistics, how LPG comes into Bangladesh, there are various sources. So one of the prominent sources have experiencing a shortage, due to geopolitical reasons. So that is the main reason. With the sources, what we are reading, it will take, looks like it is going to take about 15 to 20 days or maybe even more. একই ভাষ্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। দিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। নভেম্বর গত বছরে আমদানি হয়েছিল 1,80,000 টন। আচ্ছা। আর এই বছর নভেম্বরে আমদানি হয়েছে 1,05,000 টন। এতে মাসে আমদানি হয় 1,30,000 টনের মতো। শীতে তো চাহিদা একটু বাড়ে। হ্যাঁ, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমরা অন্তত 1 টাকার কম আসছে নভেম্বরে। 1,05,000 জায়গায় যদি 1,30,000 আসতো তাহলে সমস্যা একটু কম হতো।
তবে এমন পরিস্থিতিতেও সিলিন্ডার গ্যাস দ্বিগুণ মূল্যে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এই ক্রাইসিস হওয়ার কারণে তারা দাম বৃদ্ধি করেছেন, কিন্তু এই যুক্তিটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। কারণ সরবরাহ কম হলো গ্যাসের ক্ষেত্রে দামটা বৃদ্ধি পেতে পারে না, যেহেতু গ্যাসের দামটা সরকার নির্ধারণ করে দিয়েছে। জাহাজ ও আমদানি সংকটের কারণে খুব দ্রুত কোনো আশার খবর পাওয়ার সম্ভাবনা খুব কম এলপিজি ব্যবহারকারীদের জন্য। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যেসব অসাধু ব্যবসায়ীরা উচ্চ মূল্য হাঁকাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আহ্বান ভোক্তা অধিদপ্তরের। তহিদুল তারেক, এখন ঢাকা। প্রচণ্ড শীত আর মাঝে মাঝে দমকা হাওয়ায় কাঁপছে বরগুনা। সকাল 11টার আগে দেখা মিলছে না সূর্যের, বেলা বাড়ার সাথে সাথে জেঁকে বসেছে শীত। আর মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যার ফলে পুরো সপ্তাহ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 10-এর নিচে থাকছে। শীত পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না, আর বরগুনা থেকে যুক্ত আছেন সুজন। এখন প্রথমে যেতে চাই মেহেরপুরে মুজাহিদ আল মুন্নার কাছে। মুন্না, শুভ সকাল আপনাকে। মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, আজকের তাপমাত্রা কেমন? লাইবা, শুভ সকাল। আসলে আজকে তাপমাত্রার কথা যদি বলি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যা সপ্তাহ জুড়েই কিন্তু তাপমাত্রার 12-10-এর নিচে থাকছে, যার ফলে কিন্তু হাড় কাঁপানো শীতে কাঁপছে এই দুই জনপদের লোকজন। আমি এই যে এখন দাঁড়িয়ে আছি, প্রচন্ড শীত, কিন্তু পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটে যারা বের হচ্ছে, অতিরিক্ত বা অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কিন্তু কেউই রাস্তায় বের হচ্ছে না। তার কারণ হচ্ছে রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে মানুষজনের উপস্থিতি কিন্তু একেবারেই কম। যারা যারা রাস্তায় এসেছে বা কাজে বের হয়েছে, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রচন্ড শীতের কারণে কিন্তু রাস্তাতে বের হওয়া খুবই কঠিন বিষয়। তারপরেও কাজের কারণে তাদের বের হতে হয়েছে। এই শীতের ফলে কিন্তু একদিকে যেমন সাধারণ জনগণের প্রচন্ড কষ্ট হচ্ছে, তবে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে কিন্তু যারা দিনমজুর, দিন আনা দিন খাওয়া মানুষ বা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, যারা জোন খাটে, এদের কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে। তার দুইটা কারণ। প্রথমত হচ্ছে তাদের শীত নিবারণের জন্য ভালো কোনো পোশাক নাই, যার ফলে রাস্তাঘাটে কিন্তু আমরা দেখেছি খড়কুট জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। আবার এরা কিন্তু শীতের কারণে ঠিকমতো কাজ পাচ্ছে না। যারা দিনমজুর, তারা প্রতিদিনের কাজটা করতে পারছে না। আবার যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু রাস্তায় স্বাভাবিক সময় চাইতে লোকজনের উপস্থিতি কম হওয়ায় এদের ভাড়াও কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু দিন চালানো হয়ে যাচ্ছে কষ্টের বিষয় বা চ্যালেঞ্জের বিষয়। এছাড়াও অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপের কারণে রোগীদের সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তাই চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। লাইবা, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতি। মুন্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যেতে চাই বরগুনায়, সেখানে আছেন সুজন। এখন সুজন, বরগুনার শীত পরিস্থিতি একটু জানান আমাদের। লাইবা, উত্তরের যে হিমেল হাওয়া, সেই হাওয়ায় কিন্তু দক্ষিণের জেলা বরগুনা কিন্তু কাঁপছে। বিশেষ করে এই অঞ্চলের যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা শ্রমিক রয়েছেন, তারাই কিন্তু এই তীব্র শীতের কারণে কিন্তু সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কলাপাড়া, পটুয়াখালী, বরগুনা এইসব অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন ছিল। এর কারণেই বোঝা যায় যে এই অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এবং
আমি সকাল থেকে দেখেছি প্রচুর পরিমাণে যে কুয়াশা সেটিও লক্ষ্য করা যায় এবং এই অঞ্চলের যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের কিন্তু এই তীব্র শীতের কারণে একটি বেকায়দার পরিস্থিতি হয়েছে, যার কারণে এখানে কিন্তু গরম কাপড়ের একটি সংকট রয়েছে এবং যার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু গরম কাপড় বিশেষ করে কম্বল বিতরণ করা হয়েছে এবং এই যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকেও এই প্রত্যন্ত এলাকা এবং বরগুনার যে কয়টি উপজেলা রয়েছে সেগুলোতে কিন্তু কম্বল বিতরণ করা হয়েছে এবং শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকেই নয়, বিভিন্ন সাংবাদিক সংগঠন বিশেষ করে সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু গরম কাপড় বিতরণ করা হয়েছে। তো এই অঞ্চলে কিন্তু মূলত কি আপনি এখন জানেন যে ধান কাটার সময় এবং এই সময়টাই কিন্তু তীব্র শীত এবং কুয়াশার কারণে আপনি জানেন যে কৃষকরা খুব ভোরেই কিন্তু ধান কাটতে যায়, যার কারণে এই কুয়াশা এবং তীব্র শীতের কারণে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, যার কারণে এটি কিন্তু একটি সামগ্রিক একটি অর্থনীতিতেও একটি প্রভাব পড়েছে। তবে শীতে এছাড়াও রয়েছে এই অঞ্চলে কিন্তু অনেক জেলে পেশার সঙ্গে জড়িত রয়েছেন, তারাও কিন্তু একটি চরম বেকায়দায় পড়েছে। বিশেষ করে সমুদ্রে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান তারাও কিন্তু এই তীব্র শীতের কারণে তারা মাছ শিকারে অনেকটাই বেগ পেতে হয়। এছাড়াও কিন্তু এই অঞ্চলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু গরম কাপড়ের যে সংকট, তারাও কিন্তু এই সংকটের কারণেও কিন্তু তারা আয়ে তাদের একটি প্রভাব পড়েছে। তো এই ছিল বরগুনা থেকে শীতের সবশেষ খবর। শীত পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এদিকে তীব্র শীতে জুবুথুবু রাজধানীর জনজীবন। 8 জানুয়ারি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করলেও শীতের মাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাহিদ, শুভ সকাল আপনাকে। রাজধানী ঘুরে আপনি শীতের তীব্রতা কতটা অনুভব করছেন, আর আজকের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে? আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাতিরঝিলে এবং এই রাজধানীর হাতিরঝিল থেকে রাজধানীর পুরো রাজধানীর একাংশ দেখা যাচ্ছে এবং এই পুরো রাজধানীর একাংশে আজকে যে আবহাওয়ার পরিস্থিতি সেটি হলো যে আকাশ মোটামুটি হালকা মেঘলা রয়েছে এবং বায়ু অনেকটা শুষ্ক রয়েছে এবং মৃদু বায়ু প্রবাহ রয়েছে। এবং গত রোববার যে 5 ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, সেই পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 5 দিন 4 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আকাশ অনেকটা হালকা মেঘলা থাকবে এবং বায়ু শুষ্ক থাকবে এবং মৃদু বায়ু প্রবাহ হবে এবং দিনের যে তাপমাত্রা সেটি দিন এবং রাতের তাপমাত্রা ওঠানামা করবে। পাশাপাশি যে আবহাওয়ার এই পরিস্থিতিতে সারা দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী 7টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং কয়েকটি জেলায় বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রা প্রায় 9 ডিগ্রির নিচে নেমে গিয়েছে এবং ঢাকার তাপমাত্রার কথা যদি বলি তাহলে ঢাকার তাপমাত্রা এখন পর্যন্ত 12 ডিগ্রির আশেপাশে বিরাজ করছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে হাতিরঝিল থেকে যে যুক্ত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ পথচারীরা যারা বিশেষ করে রাস্তা দিয়ে যাতায়াত করছেন তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে শীতের তীব্রতা আসলে কতটুকু। এবং দেখতে পাচ্ছেন যে বিশেষ করে অফিসগামী যেসব যাত্রী রয়েছেন সেসব যাত্রীরা বিশেষ করে বলছেন যে এই শীতে তীব্র ভোগান্তি তারা পোহাচ্ছে। এই ছিল সর্বশেষ। দর্শক, রাজধানীর ঘুরে শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি আল রাহিদ। সাভারের আশুলিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাত আতঙ্ক। বাসাবাড়ি থেকে শুরু করে প্রধান সড়ক সব জায়গায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা প্রায় প্রতিদিনই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব চালালেও নির্বিকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাত হলেই আতঙ্ক বাড়ে আশুলিয়াবাসীর। শাখা সড়ক, প্রধান সড়ক কিংবা আবাসিক এলাকা সবখানেই ডাকাত আতঙ্ক।
গেল 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকায় এক প্রবাসী পরিবারের বাড়িতে হানা দেয় ডাকাত দল। দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে ভেতরে ঢুকে পড়ে তারা। বাধা দিলে প্রবাসীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকা জুড়ে হইচই শুরু হলে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ডাকাত দল। তাৎক্ষণিকভাবে দরজা লাগানোর চেষ্টা করি, কিন্তু দরজা লাগাইতে পারি না। দেখি আমার রুমে ডাকাত ঢুকে গেছে। আমার সাথে দস্তাদস্তি হয়, তারা এক পর্যায়ে আমাকে আঘাত করে এবং আমার মাথায় পিস্তল তারা ধরে। যখন চিল্লাচি করছি তারা ভয় পেয়ে যখন সব জানা পেয়ে গেছে, আমার ভাড়াটি আছে প্রতিবেশী পাশে, তো তারা তখন সবাই যখন হইচল্লা চুরি করেছে তারা ধরে ধরে চুরি করে দিল। আমি এই পাশ দিয়ে আসছে, আইসে এই ফালে গ্রিল ধরে উপরে উঠে দুল বারান্দাতে যাইয়ে অন্য মেশিনের সাহায্যে ওইটা কাটছে, গ্রিল কাটছে, 4টে কাটছে কিন্তু 3টে খুলে ফেলাইছে। একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবরের গ্রিন সিটি এলাকার আরও একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র হাতে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাইছে চিৎকার মারছে, ঘর থেকে বাড়াইছি, বাড়ানি পরে ফায়ার করছে। ফায়ার করার কারণে আমি সামনে আইতে পারি নাই, ভয় ভয়ে পিছাই গেছি। যে নারী নিয়ে খারে হয়েছে ডাকাইতে করছে কি আমারে করছে ফায়ার, যেন ফায়ার করছে আমি গই বাইরে পড়ে গেছি। দীর্ঘদিন ধরেই ডাকাত আতঙ্কে দিশেহারা এই এলাকার বাসিন্দারা। গেল 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে অন্তত 30টি যানবাহন থামিয়ে চলে গণডাকাতি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 ফুট দূরে পুলিশ অবস্থান করলেও তারা ছিলেন নির্বিকার। মাঝে মধ্যে শুনি এই জায়গায় এই রাস্তার মধ্যে গাড়ি থেকে ছিনতাই হয়, মাঝে মাঝে এখানে ডাকাতি হয়। অনেক প্রশাসন, পুলিশ প্রশাসন তারা এখানে মানে জায়গা মতন না থাকে, তারা থাকে ওই সাইডে থেকে গাড়ি চেক দেয়। আমি একই ছেলেকে এখানটা যে যাবো তার জন্য পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, মনে করেন যে ছুরি ধরে তারপরে এই যেরকম নিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আমি আপনাকে বলি, আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গেল 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত 7টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ওয়ায়ন কবির, এখন সাভার। দীর্ঘ 8 মাসের স্থবিরতা কাটিয়ে আবারও সরগরম বরগুনার তালতলির শুটকি পল্লী। বিষখালী ও পায়রা নদীর মোহনায় প্রাকৃতিক উপায়ে শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এখান থেকে প্রতি সপ্তাহে অন্তত 25 থেকে 30 প্রজাতির শুটকি সরবরাহ করা হচ্ছে সারা দেশে। তবে পরিবহন ব্যয়, ডিজেলের দাম বৃদ্ধি, শ্রমিকের উচ্চ মজুরি আর ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ী ও শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন সুজন আকন। শীতের হিমেল হাওয়ার সঙ্গে বরগুনার তালতলি উপকূল এখন রূপালী মাছের গন্ধে মুখর। দীর্ঘ 8 মাসের স্থবিরতা কাটিয়ে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে নিদ্রার চরের শুটকি পল্লীতে। নীল আকাশের নিচে সমুদ্র তীর জুড়ে মাছ কাঁটা, ধোয়া আর রোদে শুকোনোর ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ এই 5 মাস শুটকি উৎপাদনের মূল মৌসুম। বিষখালী ও পায়রা নদীর মোহনা থেকে সংগৃহীত রূপচাঁদা, ছুরি, লইট্টা ও চিংড়ি মাছ শুকানো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। কোনো ধরনের বিষ বা রাসায়নিক ছাড়াই চিরাচরিত পদ্ধতিতে তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। নদী তীরের সরকারি জমিতে গড়ে ওঠা এসব পল্লী ঘিরে জেলে আড়তদার, মহাজন, পরিবহন শ্রমিক সহ হাজারো মানুষের জীবিকা। এখন তো মনে করেন যদি এই মাছটা ভাঙ্গি আমাকে ডেলি 5 থেকে 700 টাকা ইনকাম আছে, এলে আমার সংসারটা মোটামুটি ভালো চলে। পোনা ধরি, মাছ ধরি, আনাজ ধরি, এগুলো বেশি কিনে এগুলো খাই। সময়তে একটু 300 টাকা পাই, সময়তে 400 টাকা পাই, 200 টাকা পাই, এই মাছ বুঝছি আর কি। শুটকি ব্যবসায়ীরা জানান, এখানে অন্তত 25 থেকে 30 প্রজাতির মাছের শুটকি তৈরি হয়। প্রতি সপ্তাহে প্রায় 100 মণ শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে বাড়তি খরচের তুলনায় লাভ কম থাকায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 5 লাখ 7 লাখ এক নৌকায় 3 লাখ 4 লাখ এভাবে আপনি ঋণ নিতে হয়, বুঝলেন। কেউ ব্যাংক থেকে আনে, কেউ সুদে আনে, কেউ ওই ক্ষুদ্র লোন আছে না,
সেই লোন সেই জায়গায় দিয়ে নেয়। আগে বেতন তো তোমার 10,000, এখন সেই মানুষের বেতন আছে 24,000। চিংড়ি মাছ বেশি দেওয়া 800, 1,000, আর ছড়ি মাছ বেশি 500, 400, তারপর রামসস বেশি 500, 400। এদিকে শুটকি শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদের ঋণ ও রপ্তানির উদ্যোগের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ভালো মানের শুটকি উৎপাদন করলে সেটা কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, কোন মার্কেটে আমরা কিভাবে পাঠাতে পারি, সেগুলো আমাদের কোয়ালিটি কন্ট্রোল যে অফিস আছে তার মাধ্যমে আমরা চেষ্টা করব। যথাযথ সহায়তা ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করা গেলে উপকূলের এই ঐতিহ্যবাহী শিল্প স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা স্থানীয়দের। সুজনা কোন, এখন বরগুনা। এবারে আন্তর্জাতিক খবর। ভেনেজুয়েলায় মার্কিন হামলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে। ট্রাম্পের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে ভারতের বামপন্থী দলগুলো। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের ট্রেড ইউনিয়নগুলোও বিক্ষোভে নেমেছে। এছাড়া ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিলের দাবিতে আন্দোলন করেছে তুরস্কের সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2026 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন হবে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন পেরুর সামানদের একটি আধ্যাত্মিক দল। তাদের এই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে? মার্কিন অভিযানে মাদুরোর অপহরণের পর তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মুখে সেটা অনেকটাই নিশ্চিত। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবছর গুরুতর অসুস্থ হবেন বলে সামানরা ধারণা করেছেন। তবে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই নগ্ন হামলার নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। গভীর উদ্বেগ জানিয়ে ভেনেজুয়েলায় উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়ে মার্কিন বিরোধী বিক্ষোভে নেমেছে ভারতের বামপন্থী রাজনৈতিক দলগুলো। এ সময় বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী স্লোগান দেন। Imperialist aggression against Venezuela. It is against the UN Charter. It is an attack against the humanity. And America has no right to interfere in a sovereign country. It's an evolving situation, and so therefore everybody around the world is watching things carefully. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে পাকিস্তানের করাচিতে বিক্ষোভে নেমেছে ট্রেড ইউনিয়নগুলো। মাদুরোর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে করাচির বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের সদস্যরা। ट्रंप के खिलाफ जो है आलमी इंसाफ की अदालत के अंदर मुजरिमाना जंगी जुनून का मुकदमा चलाया जाए। उसने फलस्तीनियों में हजारों फलस्तीनियों का कत्ल किया है। पूरी दुनिया में जो है वो उसने जो है वो एक जंग बर्पा की हुई है। उस जंग का जो है फुलफौर खात्मा होना चाहिए और जो मुल्की वसाइल है जिनके उन पे किसी भी सूरत में किसी भी और मुल्क का कब्जा जो है वो नामंजूर है। এদিকে তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুল শহরে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত মানুষ। ব্যানার ও পোস্টার হাতে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে স্লোগান দেয় তারা। ভেনেজুয়েলার উপর মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের সাধারণ মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কর্মী সংকট আর বন্দীদের মধ্যে সহিংসতার কারণে কুখ্যাত বন্দি শিবির হিসেবে পরিচিত এমডিসি। আটক কেন্দ্রের ভেতরে বেশ কয়েকবার বন্দীদের মধ্যে দাঙ্গার ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন। এছাড়া 2019 সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্দীদের করা মামলায় জরিমানাও গুনতে হয়েছে কর্তৃপক্ষকে। মাদুরো ছাড়াও বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব এমডিসিতে বন্দী ছিলেন। বিস্তারিত জানিয়েছেন অর্ণপ্রসাদ। মার্কিন সামরিক বাহিনীর দুর্ধর্ষ ডেল্টা কমান্ডো ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের কাছে স্ত্রীসহ বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার ম্যানহাটনের আদালতে মাদক সন্ত্রাস মামলায় বিচারের জন্য তোলা হবে মাদুরো ও তার স্ত্রীকে। বর্তমানে ব্রুকলিনের একটি বন্দি শিবিরে রাখা হয়েছে তাদের। এরই মধ্যে সিএনএন, বিবিসি সহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ডিটেনশন সেন্টারটির ভয়াবহ তথ্য। অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কর্মী সংকট, বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার কারণে অসহনীয় ও ভীতিকর হিসেবে পরিচিত কুখ্যাত এই কারাগারটি। সাধারণ বন্দী ছাড়াও অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বেরও দিন কেটেছে বন্দিশালাটির চার দেয়ালের মাঝে। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল ও র্যাপার শন ডিডি কম্পসকে এই আটক কেন্দ্রে রাখা হয়েছিল।
বন্দীদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গার কারণে কুখ্যাত নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। 2024 সালে বন্দি শিবিরটিতে অন্তত 2বার সহিংসতার ঘটনায় প্রাণহানি ঘটে। তবে একাধিকবার সহিংসতার ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বন্দীদের প্রাপ্য অধিকার থেকেও বরাবর বঞ্চিত রাখে এমডিসি। 2019 সালে টানা 1 সপ্তাহ বিদ্যুৎবিহীন ছিলেন বন্দীরা। পরে বিষয়টি মামলা পর্যন্ত গড়ালে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 1990-এর দশকে কারাগারে থাকা বন্দীদের অতিরিক্ত চাপ কাটাতে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি নির্মাণ করা হয়। এটি বর্তমানে নিউ ইয়র্ক সিটির একমাত্র কেন্দ্রীয় সংশোধনাগার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবারে খেলার খবর। নিরাপত্তা ও জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপোষ নয়। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার পর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানিয়েছেন আরিফুল ইসলাম সাহাব। ভারতীয় উগ্রবাদী সংগঠনগুলোর আন্দোলন, হুমকি আর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে চড়া দামে কিনলেও নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। দেশের ক্রিকেটারের প্রতি এই অপমানে তীব্র প্রতিক্রিয়া জানান দর্শক ও সাবেক ক্রিকেটাররা। বিসিবির কাছে এই অপমান ছিল জাতীয় সম্মানে আঘাত। এক মুস্তাফিজকে যখন নিরাপত্তার ইস্যুতে আইপিএল থেকে বাদ দিতে হয়, তখন ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে ওঠে বিসিবি। তাই আগের রাতের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা চেয়ে আইসিসিকে চিঠি দেয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের পরামর্শ মেনে দুপুরে দ্বিতীয় দফায় জরুরি বৈঠক ডাকে বিসিবি। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলার আগ্রহের কথা জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি দেয় বিসিবি। এর আগে দুপুরে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ভারতে খেলতে যাচ্ছে না টাইগাররা। তবে সকালে ভারতীয় গণমাধ্যমে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান কেউ চাইলেই হুট করে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। তারপরই নিজেদের কঠোর সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। এছাড়াও বোর্ড সূত্রে জানা গেছে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার এনওসিও বাতিল করা হয়েছে। অর্থাৎ কেকেআর চাইলেও মুস্তাফিজকে আর তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে না। সঙ্গত কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে কিনা সেই বিষয়েও প্রশ্ন উঠছে। তথ্য উপদেষ্টা জানিয়েছেন আইপিএল সম্প্রচার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। জাতীয় নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে বিসিবির এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এখন সব নজর আইসিসির দিকে। তারা কি বাংলাদেশের দাবির প্রতি সম্মান জানাবে, নাকি বিশ্ব ক্রিকেটে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা শুরু হবে? আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। ভারতীয় সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে মুখ খুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও অতুল ওয়াসেনরা। বিস্তারিত দেখুন ফারহান ইসানের প্রতিবেদনে। চড়া দামে মুস্তাফিজকে দলে ফিরিয়েও উগ্রবাদী ভারতীয়দের চাপে শেষমেশ তাকে ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজকে দলে ফেরানোয় কেকেআর মালিক শাহরুখ খানকে দালাল আখ্যা দেন দেশটির ধর্মীয় এক নেতা। বাংলাদেশের পাশাপাশি এই ইস্যুতে উত্তাল ভারতও। বিসিসিআইয়ের এমন পদক্ষেপের কড়া সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদনলাল বলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে। তিনি মনে করেন এই সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে চাপে ছিল বিসিসিআই, সেই সাথে মুস্তাফিজের উপর অবিচার হয়েছে বলেন তিনি। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ বিষয়টি স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন। জানিয়েছেন এর দায় পুরোপুরি বিসিসিআইয়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আরেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসেনের মতে মুস্তাফিজের এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও কাজ করেছে। খেলাধুলা এবং রাজনীতিকে পুরোপুরি আলাদা করা কঠিন হলেও আবেগের বশে সিদ্ধান্ত বা মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন তিনি। আগস্টে বাংলাদেশের ঘরের মাঠে ভারতের সাদা বলের সিরিজ বাতিলের প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস এমপি শশী থারুর। পরিস্থিতি জটিল করার দায়ভার ভারতকেই দিয়েছেন তিনি।
এরই মধ্যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যেতে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনা কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। ফারহান ইহসান, এখন। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক। দাখিল করা মনোনয়নের প্রায় 1/4 যাচাই বাছাইয়ে বাতিল। দ্বৈত নীতি অবলম্বনের অভিযোগ প্রার্থীদের। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন। রাত পোহালেই জকসু নির্বাচন, ফের ভোট পেছানো ঠেকাতে ছাত্র সংগঠনগুলোর হুঁশিয়ারি। শঙ্কা নেই বলছে প্রশাসন। সরবরাহ সংকটে সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার, চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা। এবং সাভারের আশুলিয়া জুড়ে ডাকাত আতঙ্ক, দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব। নিরাপত্তাহীনতায় স্থানীয়রা নির্বিকার, প্রশাসন। আর এই ছিল এখন সকালে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।